নেপালে জরুরি প্রয়োজনে কিছু সময় কারফিউ শিথিল করেছে সেনাবাহিনী। আর জাতীয় রাজনীতিতে সেনাবাহিনীর ক্রমবর্ধমান প্রভাব এবং তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন নেপালের মানুষ। এদিকে ভারতের মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে জাঁকজমকপূর্ণ সাজসজ্জাকে ঘিরে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন। এছাড়া শুধু ক্ষুধায় মারা গেছেন আরও ৭ জন। জানাবো ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কের মৃত্যু এবং পরবর্তী পরিস্থিতির খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। নেপালের রাজধানী কাঠমান্ডু, ভক্তপুর, ললিতপুরে কারফিউ চলছে। তবে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য কিছু সময় কারফিউয়ে শিথিলতা দিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার বিষয়ে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন। তবে পার্লামেন্ট ভেঙে দিতে অনীহা প্রকাশ করেন রাষ্ট্রপতি। দেশজুড়ে চলা জেনজিদের এই বিক্ষোভে এখনো পর্যন্ত নিহত হয়েছেন ৩৪ জন আর আহত হয়েছেন ১,৩৬৮ জন। বিস্তারিত রিপোর্টে। নেপালের নিরাপত্তার ভার সেনাবাহিনীর হাতে। বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার পরই দেশজুড়ে কারফিউ জারি করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে সেনাবাহিনী। শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ জারি আছে নেপালে। এরপর সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত আবারও কারফিউ থাকবে। জরুরি প্রয়োজনে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ভোর ৬টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এদিকে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার বিষয়ে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন। তবে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে সাংবিধানিক বিশেষজ্ঞদের সাথে বৈঠকে পার্লামেন্ট ভেঙে দিতে অনীহা প্রকাশ করেন রাষ্ট্রপতি পৌডেল। তার আশঙ্কা, পার্লামেন্ট ভেঙে দিলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। অন্তর্বর্তী সরকার প্রধান নিয়োগের সম্ভাব্য সমাধান নিয়ে বৈঠক করেছেন পৌডেল ও কার্কির যুক্তি, সংসদ সদস্য নন এমন কাউকে প্রধানমন্ত্রী করতে চাইলে সংবিধান অনুযায়ী পার্লামেন্ট না ভেঙে তা সম্ভব নয়। তবে রাষ্ট্রপতি পার্লামেন্ট রেখেই তাকে প্রধানমন্ত্রী করার পথ খুঁজছেন। ২ দিনের এই বিক্ষোভে হিমালয় কন্যা খ্যাত দেশটিতে প্রাণহানির পাশাপাশি সরকারি অবকাঠামোর ক্ষতি হয়েছে ২০,০০০ কোটি রুপিরও বেশি। সিংহদরবার, পার্লামেন্ট ভবন ও সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা, অমূল্য ঐতিহাসিক নথি, দলিলপত্র থেকে শুরু করে বিভিন্ন প্রদেশেও প্রাদেশিক পরিষদের ভবন, মুখ্যমন্ত্রীর কার্যালয়, কারাগার, থানা, ভূমি রাজস্ব দপ্তর ও ডজন খানেক পৌরসভা কার্যালয় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও নগর উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে ২০০ বিলিয়ন রুপির এই হিসাব প্রাথমিক। চূড়ান্ত পুনর্গঠন ব্যয় এর চেয়ে অনেক বেশি হতে পারে। চৈতি সরওয়ার, ৭১। জাতীয় রাজনীতিতে সেনাবাহিনীর ক্রমবর্ধমান প্রভাব এবং তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন নেপালের মানুষ। বৃহস্পতিবার বৃহৎ নাগরিক আন্দোলনের ব্যানারে মানববন্ধন করার সময় সেনাবাহিনীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেন তারা। সংগঠনটি বিবৃতিতে বলেছে, গণ আন্দোলনে শহীদদের মৃতদেহের উপর দিয়ে গুরুতর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হল সামরিক বাহিনীর মধ্যস্থতায় নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনা। একই সাথে তারা দেশের ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং সমানুপাতিক অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি বাতিল করতে চায়। এটি একটি গভীর ষড়যন্ত্র যা দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবর্তন করার জন্য সাজানো হয়েছে। এ ধরনের চেষ্টা কোনোভাবেই মানা হবে না বলে জানান তারা। এছাড়া সেনাবাহিনীকে অবিলম্বে প্রতি বিপ্লবীদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার আহ্বান জানায় তারা। নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনা সদস্যদের গুলিতে ২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা তাদের উপর গুলি চালায়। এ ঘটনায় আরও ১২ বন্দী আহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নওবাস্তা এলাকার একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় ৫ কিশোর বন্দী মারা গেছে। জেনজি আন্দোলন তীব্র হওয়ার পর বেশ কয়েকজন বন্দী নেপালের বিভিন্ন জেলা কারাগার থেকে পালিয়ে গেছেন। এদিকে নেপাল সেনাবাহিনী জানিয়েছে তারা বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টাকারী এবং পালিয়ে যাওয়া কিছু বন্দীকে আটক করেছে। সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী সপ্তারির রাজবিরাজ জেলা কারাগার থেকে পালানো ২০০ জন বন্দীকে আটক করা হয়েছে। ইসরায়েলি হামলার পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি।
গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 72 জন নিহত হয়েছেন। এছাড়া শুধু ক্ষুধায় মারা গেছেন আরও 7 জন। এদিকে কাতারে ইসরায়েলি হামলার কারণে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কাতারে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। অন্যদিকে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ফিলিস্তিনের গাজা নগরীর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তীব্র হামলা চালিয়ে সেখানকার একের পর এক এলাকা দখল করা হচ্ছে। ইসরায়েলের হামলা ও হুমকির মুখে সাম্প্রতিক দিনগুলোয় 2 লাখ বাসিন্দা গাজা নগরী ছেড়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। এর মাঝেই গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নতুন করে হতাহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। এছাড়া অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছে আরও অনেকেই। এদিকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এক জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে দেয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রসহ 15 সদস্য রাষ্ট্রই কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং পরিস্থিতি প্রশমনের আহ্বান জানায়। তবে যৌথ বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। A sovereign nation working very hard and bravely taking risks. দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার কারণে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক সংবাদ সম্মেলনে হামাস লড়াই চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটির মুখপাত্র ফাউজি বারহুম। কাতারে ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। নিহতদের মরদেহ মিজাইমির কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল্লাহু আকবার। মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরের বসতি সম্প্রসারণের পরিকল্পনায় একটি চুক্তি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে হত্যাকারীর ভিডিও প্রকাশ করা হয়েছে। লোকটির বিষয়ে তথ্য প্রদানের সহযোগিতার জন্য $1 লাখ পুরস্কার ঘোষণা করেছে FBI। চার্লি কার্ককে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এদিকে চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর ট্রাম্পের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে দূর থেকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত মূল সন্দেহভাজন তরুণের ছবি প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা FBI। অজ্ঞাত সেই ব্যক্তির বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার জন্য $1 লাখ পুরস্কারও ঘোষণা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে চার্লিকে দূর থেকে গুলি করে হত্যা করা হয়। সেদিন দুপুরে চার্লি কার্ক হাতে মাইক্রোফোন নিয়ে সামাজিক ইস্যু নিয়ে বক্তব্য রাখছিলেন। হঠাৎ দূরের একটি ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বন্দুকধারী গুলির পর ছাদ থেকে নেমে পাশের বনের ভেতর পালিয়ে যান। ঘটনাস্থলের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনী একটি মাউজার .30 ক্যালিবার বোল্ট অ্যাকশন রাইফেল উদ্ধার করে, যা তোয়ালে দিয়ে মোড়ানো ছিল। অত্যাধুনিক অস্ত্রটির চেম্বারে একটি খালি কার্তুজ পাওয়া যায় আর ম্যাগাজিনে আরও 3টি গুলি ভর্তি ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতের তালুর ছাপ ও জুতার ছাপও সংগ্রহ করেছে। অস্ত্র, গুলিসহ অন্যান্য প্রমাণ ফেডারেল ল্যাবে ফরেনসিক বিশ্লেষণের জন্য নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত বিশ্লেষণের পর তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি কলেজ পড়ুয়া বয়সের হওয়ায় সহজেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিশে যেতে পেরেছিল। তবে এখনও তার পরিচয় বা হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানানো সম্ভব হয়নি। ঘটনার নিন্দা জানিয়েছেন ট্রাম্প সহ ডেমোক্র্যাট নেতারাও। ট্রাম্প ঘোষণা দিয়েছেন চার্লি কার্ককে মরণোত্তর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেয়া হবে। চার্লি কার্ককে নির্মমভাবে হত্যা করার ঘটনায় আমেরিকান জনগণের মধ্যে যে শোক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে তা আমি গভীরভাবে অনুভব করছি। চার্লি ছিলেন তার প্রজন্মের এক অবিস্মরণীয় নেতা, মুক্তির জন্য এক সংগ্রামী কণ্ঠ, যিনি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। আমরা তাকে গভীরভাবে মিস করছি, কিন্তু আমি নিশ্চিত চার্লির কণ্ঠ এবং তার সাহসিকতা, যা তিনি বিশেষ করে তরুণদের হৃদয়ে সঞ্চার করেছিলেন, তা চিরকাল বেঁচে থাকবে। এদিকে চার্লি কার্কের হত্যার পর মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার শুরু করেছে হোয়াইট হাউস। ইতোমধ্যেই পূর্ব নির্ধারিত যেসব অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিত থাকার কথা ছিল সেগুলোর মধ্যে কয়েকটি জায়গার পরিবর্তন করা হয়েছে। এছাড়া আরও নিরাপত্তা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা চলছে।
সৃষ্টি ঘটক, ৭১। অভ্যুত্থানের ষড়যন্ত্র দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জৈর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির ৪ জন এই দণ্ড দেন, তবে একজন তাকে খালাসের পক্ষে মত দেন। ২০২২ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র সহ ৫টি অভিযোগের সবকটিতে বলসোনারোকে দোষী সাব্যস্ত করেন ৪ বিচারপতি। ফলে ৭০ বছর বয়সী বলসোনারোকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে বলে মনে করা হচ্ছে। বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। বলসোনারোর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানরা সহ আরও ৭ জন এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তবে সেনাবাহিনীর সাবেক এই ক্যাপ্টেন দাবি করেছেন তিনি রাজনৈতিক দমন পীড়নের শিকার। এবং এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।